সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটি করার জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে কোন কোন বিষয়গুলো আমরা বা কি কি ডকুমেন্টস আমরা প্রস্তুত করে রাখবো, ঠিক সেই বিষয়গুলোই আমরা আজকের ভিডিওতে আলোচনা নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। ইএফটি ফর্ম যেভাবে পূরণ করবেন ঠিক এখানে আমাদের বিস্তারিত বলা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি দেওয়া হবে। এজন্য শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য শর্ত অনুযায়ী হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। নিচে ইএফটি ফর্ম পূরণের নিয়ম তুলে ধরা হলো। 1 নম্বরে রয়েছে ইন্ডেক্স নাম্বার। এখানে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স নাম্বার দেওয়া যাবে। ইন্ডেক্স নাম্বার পরিবর্তনযোগ্য নয়, শুধু দেখা যাবে কিন্তু এটা পরিবর্তন করা যাবে না। 2 নম্বরে আছে পেমেন্ট স্ট্যাটাস। এখানে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর শুধু পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে কিন্তু পরিবর্তনযোগ্য নয়। 3 নম্বরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যে শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠানে কর্মরত এবং এমপিও এর অর্থ পাওয়ার যোগ্য হলে ওকে হবে। ওই শিক্ষক কর্মচারী পদত্যাগ, অবসর, মৃত্যু অথবা চাকরিচ্যুত বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে এবং এমপিও এর অর্থ পাওয়ার যোগ্য না হলে ওকের পরিবর্তে রিজাইন্ড অথবা ডিসমিসড অথবা ডেথ অথবা রিটায়ার্ড, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিতে হবে। 4 নম্বর অপশনে আমাদের যেটা নাম ইংরেজিতে, এর ঘরে শিক্ষক কর্মচারীর সঠিক নাম ইংরেজিতে লিখতে হবে। শিক্ষক কর্মচারীগণের নাম এসএসসি দাখিল সমমান সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের নাম এবং ব্যাংক হিসাবের নাম একই রকম হতে হবে। 5 নম্বরে আমাদের থাকতে হবে বাংলায় নাম। বাংলায় নামের ঘরে শিক্ষক কর্মচারীর সঠিক নাম বাংলায় লিখতে হবে। এক্ষেত্রে ইউনিকোড নিকোষ ফন্টে লিখতে হবে। 6 নম্বরে পিতার নাম, এর ঘরে শিক্ষক কর্মচারীর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। 7 নম্বরে মাতার নামের ঘরে শিক্ষক কর্মচারীর মাতার নাম ইংরেজিতে লিখতে হবে। 8 নম্বর অপশনে রয়েছে জাতীয় পরিচয়পত্রের নাম্বারের ঘরে শিক্ষক কর্মচারীর সঠিক এনআইডি নাম্বার লিখতে হবে। যে সকল শিক্ষক কর্মচারীর স্মার্ট কার্ড গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে স্মার্ট কার্ড এর 10 ডিজিটের সংখ্যাটি দিতে হবে। যে সকল শিক্ষক কর্মচারী 10 ডিজিটের স্মার্ট কার্ড পাননি তারা তাদের এনআইডি কার্ড এর 17 ডিজিটের সংখ্যাটি দিবেন। এনআইডি কার্ডের 13 ডিজিটের হলে শুরুতে ওই শিক্ষক কর্মচারীর জন্মসাল যুক্ত করে 17 ডিজিট করে দিতে হবে। উক্ত এনআইডির নাম্বার নির্বাচন কমিশন ডাটাবেস হতে যাচাই করা হবে। একটি এনআইডি শুধুমাত্র একজনের জন্য ব্যবহারযোগ্য। একই শিক্ষক কর্মচারীর তথ্য শুধুমাত্র বর্তমান প্রতিষ্ঠান হতে হালনাগাদ করা যাবে এবং একাধিক প্রতিষ্ঠান হতে তথ্য দেয়া যাবে না। 9 নম্বরে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হলো আমাদের জন্ম তারিখ। জন্ম তারিখের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে। 10 নম্বরে লিঙ্গ, এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর লিঙ্গের তথ্য প্রদান করতে হবে। পুরুষ মহিলা যেটাই হোক এটা আমাদের সিলেক্ট করতে হবে। 11 নম্বরে রয়েছে ধর্মের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ধর্মের তথ্য প্রদান করতে হবে। 12 নম্বরে স্থায়ী ঠিকানার ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিজ জেলা প্রদান করতে হবে। 13 নম্বরে পদবীর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিয়োগ অনুসারে সঠিক পদবি নির্বাচন করতে হবে। 14 নম্বরে পদবীর ধরনের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক মূল পদের নাকি শাখা শিক্ষক সেই তথ্য দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক যদি মূল পদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে রেগুলার দিতে হবে এবং শাখা শিক্ষক হলে সেকশন সিলেক্ট করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক যদি অতিরিক্ত জনবল হয়ে থাকেন তাহলে সারপ্লাস সিলেক্ট করবেন। 15 নম্বরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট। এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই বিষয়ে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বিষয়ে অ্যাপয়েন্টেড সেই সাবজেক্টটি কিন্তু সিলেক্ট করতে হবে। 16 নম্বরে রয়েছে পে কোড বা গ্রেড। এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রাপ্য সঠিক পে কোড সিলেক্ট করতে হবে। 16 নম্বরে এরপরে 17 নম্বরে রয়েছে প্রেজেন্ট পে স্টেপ অর্থাৎ বেসিক। বেসিকের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রাপ্য মূল বেতনের সঠিক ধাপ সিলেক্ট করতে হবে। 18 নম্বরে রয়েছে মোবাইলের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিজস্ব মোবাইল নাম্বার এন্ট্রি দিতে হবে।
19 নম্বরে ইমেইলের ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর নিজস্ব ইমেইল আইডি এন্ট্রি করতে হবে। 20 নম্বরে ফার্স্ট জয়েনিং ডেট ইন এমপিও ইন লিস্ট ইনস্টিটিউট। কোনো শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হিসেবে চাকরি করে থাকলে ফার্স্ট জয়েনিং ডেট ইন এমপিও ইনলিস্টেড ইনস্টিটিউট এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রথমে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হয়েছিলেন সেই জয়েনিং ডেট এন্ট্রি দিতে হবে। ফার্স্ট এমপিও ডেট সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রথমে যে তারিখে এমপিওভুক্ত হয়েছেন ফার্স্ট এমপিও ডেট এর ঘরে সেই তারিখ এন্ট্রি দিতে হবে। 22 নম্বরে রয়েছে জয়েনিং ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট ইনস্টিটিউশন। কোনো শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হিসেবে চাকরি করে থাকলে জয়েনিং ডেট ইন প্রেজেন্ট ইনস্টিটিউশন এর ঘরে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ এন্ট্রি দিতে হবে। 23 নম্বরে রয়েছে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউশন। পিআইজিটি শিক্ষক কর্মচারীর একাধিক প্রতিষ্ঠানে এমপিভুক্ত হিসাবে চাকরি করে থাকলে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউশনের ঘরে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিওভুক্তির তারিখ এন্ট্রি দিতে হবে। 24 নম্বরে রয়েছে ডেট অফ ফার্স্ট আপার গ্রেড অর ট্রাইম স্কেল। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী চাকরি জীবনে কোনো উচ্চতর স্কেল পেয়ে থাকলে ডেট অফ ফার্স্ট আপার গ্রেড অর টাইম স্কেল এর ঘরে প্রথম উচ্চতর স্কেল প্রাপ্তির তারিখ এন্ট্রি দিতে হবে। 25 নম্বরে রয়েছে ডেট অফ সেকেন্ড আপার গ্রেড অর টাইম স্কেল। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী চাকরি একাধিক উচ্চতর স্কেল পেয়ে থাকলে ডেট অফ সেকেন্ড আপার গ্রেড অর টাইম স্কেল এর ঘরে দ্বিতীয় উচ্চতরের প্রাপ্তির তারিখ এন্ট্রি দিতে হবে। 26 নম্বরে রয়েছে ডেট অফ এপি স্কেল ফর কলেজ। কলেজের সহকারী অধ্যাপকগণ যে তারিখে ষষ্ঠ গ্রেড বা সহকারী অধ্যাপক এর স্কেল পেয়েছেন ডেট অফ এপি স্কেল ফর কলেজ এর ঘরে সেই তারিখ এন্ট্রি দিতে হবে। 27 নম্বরে রয়েছে ডেট অফ বিএড স্কেল ফর স্কুল। স্কুলের সহকারী শিক্ষকগণ যে তারিখে বিএডের স্কেলের মাধ্যমে দশম গ্রেড পেয়েছেন ডেট অফ বিএড স্কেল ফর স্কুল এর ঘরে সেই তারিখ এন্ট্রি দিতে হবে। 28 নম্বরে রয়েছে ব্যাংক নেম। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী এমপিভুক্ত এর অর্থ প্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংক হিসাব যে ব্যাংকের বা ব্যাংক নেম অপশনে সেই ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে। 29 নম্বর পয়েন্টে রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের যে শাখায় হিসাব খুলেছেন ব্যাংক ব্রাঞ্চ নেম অপশনে সেই শাখার নাম সিলেক্ট করে দিতে হবে। শিক্ষক কর্মচারী বর্তমানে যে ব্যাংকের যে শাখায় হিসাব হতে এমপিও এর অর্থ উত্তোলন করেন সে শাখায় তার কোনো চলমান ঋণ থাকলে তিনি ব্যাংক শাখায় পরিবর্তন করতে পারবেন না। অবশ্যই ঋণ থাকলে কিন্তু ব্যাংকের অর্থাৎ সেকশন আপনি পরিবর্তন করতে পারবেন না, ওই ব্যাংকেই আপনাকে থাকতে হবে। 30 নম্বরে রয়েছে রাউটিং নাম্বার। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের যে শাখা ব্যাংক ব্রাঞ্চ নেম অপশনে সিলেক্ট করেছেন রাউটিং নাম্বার অপশনে সেই শাখার রাউটিং নাম্বার অটো লোড হবে। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। 31 নম্বরে রয়েছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংক হিসাবের নাম অর্থাৎ নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে অটো লোড হবে। এখানে কিছু লিখতে পারবেন না। উপরে নেম ইন ইংরেজিতে এর ঘরে যা লেখা থাকবে সেটি এখানে প্রদর্শিত হবে। 32 নম্বরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ইএফটির মাধ্যমে এমপিও এর অর্থ প্রেরণে এই অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য নিজস্ব ব্যাংক হিসাব নম্বরটি অবশ্যই 13 থেকে 17 ডিজিটের অনলাইন হিসাব নম্বর হতে হবে। যে সকল শিক্ষক কর্মচারীর এমপিওতে ব্যাংক হিসাব নম্বর সনাতন পদ্ধতি 4 অথবা 5 ডিজিটের ব্যাংক হিসাব নম্বর রয়েছে তারা অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক হতে তার 13 থেকে 17 ডিজিটের অনলাইন হিসাব নম্বর সংগ্রহ করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অপশনে এন্ট্রি দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অনলাইন না হলে বা ভুল হলে ইএফটির মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না। সুতরাং যাদের 4 অথবা 5 ডিজিটের পুরাতন নাম্বার আছে তাদের কিন্তু অবশ্যই অতি শীঘ্রই ব্যাংক থেকে
এই অনলাইনের 13 থেকে 17 ডিজিটের যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু সংগ্রহ করে নিয়ে আসতে হবে। 33 নাম্বার রয়েছে ফটো। সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর জন্য তোলা 300 বাই 300 পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি হতে হবে বা হতে পারবে। ছবিটি অবশ্যই অফিসিয়াল হতে হবে, যার ব্যাকগ্রাউন্ড একক রঙের হতে হবে। 34 নম্বর সর্বশেষ, অঙ্গীকারনামার ঘরে টিক দিতে হবে। সকল তথ্য পূরণ করা হলে সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য জমা সম্পন্ন করতে হবে। সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য জমা সম্পন্ন হলে ইএফটি অপশনে আপডেট ইনবক্স ইএফটি তথ্য হালনাগাদ ইনবক্সের একটি ড্রাফট আবেদন জমা হবে। পরবর্তী সকলের তথ্য প্রদানের জন্য ইএফটি ইনফরমেশন আপডেট ইনবক্স অর্থাৎ ইএফটি তথ্য হালনাগাদ ইনবক্স মেনুতে প্রবেশ করে ড্রাফট আবেদনে ক্লিক করলে জনবলের তালিকা পাওয়া যাবে। সেখান হতে সকল জনবলের ইএফটির তথ্য প্রদান করতে হবে। যার জন্য বা যার তথ্য প্রদান করা হবে তালিকায় তার ইন্ডেক্স এর বাম পাশে ইজ আপডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিলে অর্থাৎ সকল জনবলের ইএফটি তথ্য প্রদান করা হলে সাবমিট বাটনে ক্লিক করে তথ্য জমা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর আগে আমরা যখন ইএফটির যে ফর্মটা দিয়েছিল ইএমআইএসএলে, তখন কিন্তু আমরা এই কাজটা করেছিলাম। এখনও কিন্তু ইএমআইএসএলে এই তথ্যগুলো সুন্দর করে দেওয়াই আছে। হয়তো ইএমআইএসএলের যে ফর্মটি আছে এই ফর্মটি আবার হয়তো আপডেট হতে পারে। সুতরাং এই তথ্যগুলো আগেও আমরা পূরণ করেছিলাম, বর্তমানেও এই ফর্মটি আবার দেওয়া হবে। এই ফর্মটি সুন্দর করে আমাদের পূরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।